অন্ধকার কুটিরে গুটিসুটি মেরে বসে আছি। সেই কবে থেকে জানি না, বুঝতে পারি না দিন না রাত। হঠাৎ দরজা খোলার শব্দ। আগন্তুক দরজা খুলে পাশে থাকা সুইচ অন করে দিল। আমাকে ওই অবস্থায় দেখে কুটিল হাসি মুখে খেলে গেল। হঠাৎ যা করলো আমার সাথে, তাতে করে আমার হোশ উড়ে গেল। আমি বিস্ময়ে অবাক হয়ে তাকিয়ে আছি। আমার নাম লাবণ্য চৌধুরী। ফ্যামিলিতে মা বাবা আছে। আমার বাবা একজন সরকারি ব্যারিস্টার, সৎ পথে চলে, কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। এলাকা জুড়ে একটা নাম আছে আমার বাবার। আমার বাবার নাম মোহাম্মদ নুরুল উদ্দিন চৌধুরী। সবাই তাকে জজ সাহেব বলে ডাকে। আমি কলেজে পড়ি। এবার বিজনেস ম্যানেজমেন্ট কমপ্লিট করব। পড়াশোনায় খুব ভালো, দেখতেও খুব সুন্দরী, গায়ের রং ফর্সা, ঘন কালো কেশরাশি, চোখ দুটো টানা টানা, সব মিলিয়ে অপূর্ব লাগে দেখতে আমাকে। সবার কাছে আমি অমূল্য রত্নমণি, কিন্তু সেটা কেউ প্রকাশ করতে পারে না, কারণ আমি ব্যারিস্টারের মেয়ে। সেটাই ভয়ের কারণ সবার। আমার বাবা খুব ভালোবাসেন আমাকে। সব সময় বলে, মামুনি, আর যাই করো আমি বাধা দেব না, কিন্তু কখনো প্রেম করো না। সেটা আমার একদম অপছন্দ। তাই আমার সাহস হতো না কারোর সাথে প্রেম করার। নিজের মতো করে ভালোই দিন যাচ্ছে। দেখতে দেখতে বিজনেস ম্যানেজমেন্ট কমপ্লিট করলাম। তাতেই বাবা আমার বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়ল। আমার নাকি বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। আমি বললাম, বাবা, বিজনেস নিয়ে পড়াশোনা করেছি, বিজনেস করব বলে, আর তুমি কি না আমাকে বিয়ে দিতে চাইছো? তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? বাবা বলে, জগৎ জুড়ে এটাই নিয়ম, মেয়ে বড় হলে বিয়ে দিতে হয়। তুই বড় হয়েছিস, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, এখন বিয়ে দেওয়াটাই ভালো, তুই অমত করিস না। আমি জানি বাবাকে বুঝিয়ে কোনো লাভ নেই। সে যখন একবার রায় দিয়েছে আমাকে বিয়ে দেবে, তো সেটা দিয়েই ছাড়বে। শত হলেও আমার বাবা একজন ব্যারিস্টার, কথার হেরফের হয় না। শুরু হলো আমার জন্য ছেলে দেখা, যেমন ভাবা তেমন কাজ। বেছে বেছে আমার জন্য রাজপুত্র খুঁজে নিল। এক পলক দেখলে চোখ জুড়িয়ে যায়। ছেলের নাম মোহাম্মদ রাসেল শিকদার। মা বাবা কেউ নেই, অনেক আগে নাকি মারা গেছে। ভাই বোন বলতেও কেউ নেই। আত্মীয় স্বজন গ্রামের বাড়িতে থাকে। সে ঢাকা গুলশান একে নিজের বাড়ি বানিয়ে আছে। একা থাকে, দেখতে হ্যান্ডসাম, সুদর্শন যুবক। রূপের বর্ণনা করে শেষ করা যাবে না, তবে রাশভারী একজন পুরুষ। বাবার ছেলেটাকে পছন্দ হলো। তারপর গ্রামের বাড়ি থেকে ছেলের আত্মীয় এসে বিয়ের তারিখ ঠিক করে গেল। আগামী শুক্রবার বিয়ে। ছেলেকে আমারও খুব পছন্দ হয়েছে। এক ঝলক দেখে তার চেহারা মনের মাঝে এঁকে নিয়েছি। এখন চোখ বুঝলেই তার মায়াবী মুখটা ভাসে। মনে হয় সে যেন আমার পাশেই আছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। কাল গায়ে হলুদ গেছে, আজ বিয়ে। বাড়িতে আত্মীয় স্বজন সবাই এসেছে। পুরো বাড়ি গমগম করছে মানুষের ভিড়ে। নিহাত আমাদেরও আত্মীয় স্বজন কম না। বরপক্ষ এসেছে 3টার দিকে। আমাদের বিয়ে কমপ্লিট হয় 5টার দিকে। সব কিছু শেষ করে বিদায় নিতে নিতে রাত 7:30 বেজে যায়। প্রথমত মা বাবাকে ছেড়ে আসতে খুব কষ্ট হচ্ছিল। মা বাবার ভালোবাসা কোনো কিছুর সাথে তুলনা হয় না। অনেক কেঁদেছি আমি। তারপর বিদায় নিয়ে চলে এলাম শ্বশুর বাড়ি। প্রকাণ্ড এক বাড়ি, চারিপাশে ফুলের বাগান, ঝর্ণা, আরও নানান রকমের ফল গাছ। বাড়িটা 3 তলা। বাইরে থেকে দেখলে চোখ জুড়িয়ে যায়। জানি না ভিতরে কেমন। রাসেল আমাকে নিয়ে ভিতরে প্রবেশ করে। এই বাড়িতে তেমন লোকজন নেই, কয়েকজন চাকর আছে। বিয়ে বাড়ির মতো লাগছেই না। আমি কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছি রাসেলের দিকে, কিন্তু রাসেলের কোনো খেয়াল নেই আমার দিকে। কাজের মেয়েকে ডেকে বলে, রূপসা, তোমার বৌমণিকে আমার রুমে নিয়ে যাও। রাসেলের কথা মতো রূপসা এগিয়ে এসে আমার হাত ধরে বলে, চলো বৌমণি, তোমাকে নিয়ে যাই। আমি রূপসার সাথে সাথে চলে গেলাম। রাসেল কার সাথে ফোনে বিজি হয়ে গেল। রূপসা আমাকে ফুলে সাজানো খাটে বসিয়ে দিল। তারপর চলে এলো। এই সুযোগে আমি পুরো ঘরটা একবার দেখে নিলাম। পুরো ঘরে দামি দামি আসবাবপত্র দিয়ে সাজানো। পাশে একটা বারান্দা আছে, অনেক বড়, সেখানে দোলনা আছে। ঘরের একপাশে সোফা, সামনে টি টেবিল রাখা আছে। সেখানে নানান রকম দামি দামি মদের বোতল আর গ্লাস পরিপাটি করে সাজানো আছে। বুঝলাম রাসেল মদ্যপান করে। প্রায় আধা ঘন্টা পর রাসেল ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। ওকে দেখে আমার হার্টবিট বেড়ে গেল। মনে মনে ঘাবড়ে আছি। অজানা জায়গা, অপরিচিত মানুষ। আজ রাতে কি হবে কে জানে। রাসেল আমার কাছে না এসে বসে বসে মদ্যপান করছে। আমি বেচারি বসে আছি, সেদিকে কোনো খেয়ালই নেই। কিছুক্ষণ পর একটা গ্লাসে করে কিছুটা মদ নিয়ে আমার পাশে বসে। আমাকে বলে, তুমি মদ খাও? আমি তো অবাক, এ রাতে কেউ এমন প্রশ্ন করে? আমি মাথা নেড়ে বললাম, না। রাসেল বলে, খাও না কেন? তোমার কিন্তু খাওয়া উচিত, কারণ তোমার স্বামী যে মদ খায়। এই নাও, এটা তোমার জন্য। এই বলে গ্লাসটা আমাকে দেয়। আমি বললাম, মাফ করবেন, আমি এসব খাই না। রাসেল বলে, বেশ, না খেলে কোনো আপত্তি নেই। তবে আমি খেলে তোমার কোনো আপত্তি আছে? বিয়ের প্রথম রাত, কি বলবো? তারপরও মনে সাহস নিয়ে বললাম, এগুলো খাওয়া ভালো না। এসব খেয়ে নিজের শরীরের ক্ষতি করছেন আপনি। রাসেল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ক্ষতি?
আমার ক্ষতি যা হবার তা তো আরও আগে হয়ে গেছে। সেটা এই মদের জন্য নয়। কার জন্য জানো? এই কথা শুনে আমি একটু অবাক হয়ে বললাম, কার জন্য? হঠাৎ করে রাসেলের মাঝে পরিবর্তন চলে এলো। সে আমার দিকে অগ্নিদৃষ্টি করে রাগিত সুরে বলে, তোমার বাবার জন্য। তোমার বাবা আমার থেকে সব কেড়ে নিয়েছে, আমার মা বাবাকে। সেই ছোটবেলায় তাদেরকে হারিয়ে আমি এতিম হয়েছি, মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। ওর কথা শুনে আমি আরও অবাক হয়ে গেলাম। কি বলতে চাইছে ও? আমার বাবার সব কিছু কেড়ে নিয়েছে মানে? আমি বললাম, আপনার কোথাও ভুল হচ্ছে মনে হয়। রাসেল চেঁচিয়ে বলে, কোনো ভুল হচ্ছে না। মিথ্যে অপবাদে আমার বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ওই দিকে অন্ধকার কুটিতে ধুকে ধুকে আমার বাবা শেষ হয়ে যায়, আর এই দিকে আমার মা বাবা সুখে ধীরে ধীরে পৃথিবী থেকে বিদায় নেয়। আমার বয়স তখন 12 বছর। আমার সব মনে আছে। আমার জীবন থেকে সব শেষ হয়ে গেছে এক নিমেষে। আমি হলাম মা বাবা হারা অনাথ। আমি বললাম, আপনার সাথে যা হয়েছে মানছি সেটা অন্যায়, কিন্তু আমার বাবা একজন ব্যারিস্টার, সৎ পথে চলে, সাক্ষ্য প্রমাণ দেখেই বিচারে রায় দেয়। এখানে আমার বাবার অপরাধ কোথায়? রাসেল বলে, তোমার বাবাই অপরাধী। আমার বাবা 2 হাত জোর করে বলেছিল, জজ সাহেব আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে। জজ সাহেব প্লিজ, আপনি অন্তত আমাকে সাহায্য করুন। আমার বউ বাচ্চা আছে, আমি না থাকলে তাদের কি হবে? কিন্তু তোমার বাবা, ওই পাষণ্ড লোকটা আমার বাবার কথা শোনেনি, সোজা বিচারে রায় দিয়ে দিল। আমার বাবার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল। বাবাকে দেখতে গেলে কি বলে জানো? এই অন্ধকার কুটিরে আমার খুব ভয় করছে, আমাকে নিয়ে চলো এখান থেকে। আমরা ছিলাম নিরুপায়, কিছু করার মতো সামর্থ্য ছিল না, তাই আমার বাবাকে অন্ধকার কুটিরে ধুকে ধুকে মরতে হয়েছে। এই বলে রাসেল কেঁদে দিল। আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, প্লিজ আপনি কান্না করবেন না, যা হয়ে গেছে তা তো আর ফিরে আসবে না, কিন্তু আমি বাবার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। এই বলে হাত জোর করি। কান্না থামিয়ে রাসেল বলে, ঠিক এইভাবে আমার বাবাও দয়া চেয়েছিল, কিন্তু তোমার বাবা দেয়নি। তাহলে আমি কেন দেব? তোমাকে বিয়ে করার একটা উদ্দেশ্য ছিল। আমার বাবা যতটা কষ্ট পেয়েছে তার প্রতিটা কষ্ট আমি তোমাকে অনুভব করাবো। তবে আজ রাতে কিছু করব না, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। এই বলে সোফায় শুতে গেল। আমি হাঁ হয়ে তাকিয়ে আছি, কোনো প্রতিউত্তর করলাম না। আজ আমার বাসর রাত যে হবে না সেটা ভালোই বুঝতে পারলাম। তার সাথে কাল থেকে যে আমার কপালে দুর্গতি নেমে আসছে সেটাও ভালো করে বুঝতে পারছি। সারা রাত আর ঘুম হলো না, এপাশ ওপাশ করে কাটিয়ে দিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি। 10টার দিকে রাসেলের ঘুম ভাঙে, দেখে আমি বসে আছি, আমাকে বলে গুড মর্নিং। আমি বললাম শুভ সকাল। তারপর রাসেল ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে বলে, চলো নাস্তা করবে। আমি তখনও জানলার বাইরে তাকিয়ে রয়েছি। রাসেল বলে, আমি রূপসাকে বলে যাব, সে যেন তোমাকে পুরো বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, কারণ এরপরে হয়তো আর সুযোগ পাবে না দেখার। এই কথা শুনে আমার মুখে উদাসীনী ছাপ ফুটে উঠেছে। ফ্যাকাশে মুখ নিয়ে ওর দিকে তাকিয়ে আছি। শার্টের হাত ঠিক করতে করতে আমার সামনে এসে দাঁড়ায়। আমার চোখে চোখ রেখে বলে, সত্যি তুমি খুব সুন্দরী। আমার কপাল গুণে তোমাকে পেয়েছি, কিন্তু আফসোস তোমার সাথে ঘর করতে পারবো না। তাহলে যে আমার মনের জ্বালা নিবারণ করতে পারবো না। এখন চলো নিচে নাস্তা করতে। আমি কোনো কথা বললাম না, কারণ ওকে দেখলে শুধু দেখতে মন চায়, কিছু বলতে ইচ্ছে করে না। আলাদা একটা মায়া জন্মেছে ওর জন্য। ওর পিছে পিছে গিয়ে নাস্তার টেবিলে বসলাম। দুজন একসাথে নাস্তা করলাম। রাসেল অফিসে যাওয়ার আগে রূপসাকে বলে গেল, আমাকে যেন পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখায়। আজ অফিসে যাওয়াটা একটু জরুরি ছিল, একটা বড় মিটিং আছে, তাই বিকেলের দিকে ফিরে আসবে বলে গেছে। রূপসা সব কিছু ক্লিন করে আমাকে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখায়। 2 ঘন্টা লেগে গেল পুরো বাড়ি দেখতে। ক্লান্ত হয়ে নিজের রুমে বিশ্রাম করছি। দুপুরের খাবার খেলাম না, রাসেলের জন্য ওয়েট করছি। জানি না সে কখন আসবে। রাসেল আমার বাবার অপরাধের শাস্তি আমাকে দেবে, কিন্তু কি শাস্তি দেবে সেটা জানি না। জানি না কপালে কি দুঃখ লিখে রেখেছেন আল্লাহ। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে রাসেল ফিরে যখন জানতে পারে আমি এখনও খাইনি, ওর জন্য ওয়েট করছি, সেটা শুনে ওর কাছে একটু খারাপ লাগলো। ও যেটা করতে যাচ্ছে সেটা কি উচিত হবে? 8 বাজে ভাবতে ভাবতে নিজের রুমে এলো, দেখে আমি ঘুমিয়ে আছি। আমার পাশে এসে বসে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর আমাকে ডাকে খাবারের জন্য। আমি উঠে জিজ্ঞেস করলাম কখন এসেছে। রাসেল বলে, এই তো এইমাত্র এলাম। শুনলাম তুমি নাকি দুপুরে খাওনি। আমি মাথা নিচু করে রইলাম। রাসেল বলে, উত্তর না দিলে সমস্যা নেই, এখন চলো খাবে। এই বলে নিচে চলে গেল। কিছুক্ষণ পর আমি গেলাম। দুজন একসাথে বসে খেলাম। তারপর আমাকে নিয়ে 3 তলায় গেল। একটা রুমের দরজা খুললে আমাকে বলে, ভিতরে এসো। ঘরের ভেতরটা এতটাই অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আমি ভয়ে ভয়ে ভিতরে প্রবেশ করলাম। রাসেল দরজার পাশে সুইচ অন করে বলে, এই ঘরের 2টো সুইচ, একটা বাহিরে আর একটা ভিতরে। বাইরেটা বন্ধ করে দিলে ঘরের সুইচ অন করলেও চলবে না।
রাসেলের কথায় আমার মনোযোগ নেই। আমি শুধু ঘরের চারিপাশে চোখ বুলিয়ে যাচ্ছি। কি দেখাতে নিয়ে এসেছে? এখানে তো তেমন কিছুই নেই। নিচে একটা মাদুরা বিছানো, তার উপরে ছোট্ট একটা বালিশ আর একটা পাতলা কম্বল। পাশেই একটা মাটির কলসি, তার উপর প্লাস্টিকের একটা গ্লাস। এছাড়া ঘরের মাঝে আর কিছু নেই। পাশে একটা ওয়াশরুম আছে। ঘরটার কোনো জানালা নেই। কেমন অদ্ভুত টাইপের। আমি মনে মনে ভাবছি, এ ঘরে আমি 1 মিনিটের বেশি থাকলে মরে যাব। রাসেল বলে, কেমন লাগছে রুমটা? ভালো না? আমি বললাম, এটা একটা রুম হলো? কেমন অস্বাভাবিক লাগছে। রাসেল বলে, এই রুমটা স্পেশাল করে বানিয়েছি, একমাত্র তোমার জন্য। আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকালাম। রাসেল আরও বলে, অবাক হওয়ার কিছুই নেই। আজকের পর থেকে, মানে এখন থেকে, তুমি এই ঘরের বাসিন্দা। আমি ঘরের চারিপাশে আরেক নজর চোখ বুলিয়ে বললাম, দয়া করুন, আমাকে এখানে রেখে যাবেন না। আমি ভয়ে মরেই যাব। এই বলে ওর সামনে হাত জোর করে দাঁড়ালাম। কিন্তু রাসেলের আমার কথায় মনে এতটুকু দাগ কাটল না। সে আমাকে ওখানে ফেলে রেখে বাইরে থেকে দরজা তালা মেরে দিল। তারপর বাহির থেকে বলল, তোমার খাবার কাপড় টাইম মতো পেয়ে যাবে। এই বলে চলে গেল। যাবার সময় বাইরে থেকে সুইচ অফ করে দিয়ে চলে গেল। আমি ভয়ে চিৎকার দিয়ে যাচ্ছি, কিন্তু আমার চিৎকার শোনার মতো কেউ নেই সেখানে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছি। জানি না এখন কয়টা বাজে, রাত নাকি সকাল নাকি বিকেল, কিছুই বোঝা যাচ্ছে না। ভয়ে এক কোণে বসে আছি। অন্ধকার কুটির মনে হয় একেই বলে। এদিকে পানির পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ঘরের কোন কোণে যেন মাটির কলসি রাখা আছে। অন্ধকারে কিভাবে খুঁজব? তারপরও চেষ্টা করে দেখলাম। অনেকক্ষণ খুঁজে দেখার পর অবশেষে পেলাম। কোনো রকম 1 গ্লাস পানি ঢেলে খেয়ে পিপাসা মিটালাম। রাতের দিকে রাসেল আমার জন্য খাবার নিয়ে আসে। দরজা খুলতেই আমার প্রাণের সঞ্চয় হয়। রাসেল লাইট অন করতেই আমি চোখ বন্ধ করে নেই। অনেকক্ষণ অন্ধকারে থাকার ফলে লাইটের আলো সহ হচ্ছিল না, তাই আমার অবস্থা দেখে রাসেল পলকহীনভাবে তাকিয়ে আছে। ওর চাহনিতে মায়া না ঘৃণা কিছুই বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থেকে ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ায়। খাবারের প্লেট নামিয়ে রাখে আমার সামনে। এবার আমি ধীরে ধীরে ওর দিকে তাকাই। কান্না করতে করতে চোখ দুটো ফুলে গেছে। চোখ দুটো লাল লাল হয়ে আছে। মাথার চুল এলোমেলো। খুব করুণাময় অবস্থা আমার। রাসেল বলে, খাবারটা খেয়ে নাও। আমি বললাম, আমি খাবো না, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যান, আপনার দুটো পায়ে পড়ি। এই বলে রাসেলের পা দুটো জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম। রাসেল বলে, মাত্র 5 ঘন্টায় এই অবস্থা। এবার চিন্তা করে দেখো, আমার বাবা 10 বছর কিভাবে কাটিয়েছিল অন্ধকার কুটিরে। তোমাকেও সেই যন্ত্রণা ভোগ করতে হবে। খাবারটা খেয়ে নাও। এই বলে বাহিরে চলে গেল। আমি খেলাম না, ওইভাবে বসে কান্না করে যাচ্ছি। আধা ঘন্টা পর রাসেল এসে দেখে আমি খাবার খাইনি। সে কিছু না বলে খাবার নিয়ে চলে গেল। আমার প্রতি এতটুকু মায়া হলো না তার। এই দিকে রাগ করে না খেয়ে খিদায় পেটে চোচো করছে। কোনো রকম বিছানা খুঁজে নিয়ে শুয়ে পড়ি, কিন্তু ঘুম আসছে না। কারণ এমন বিছানায় কোনোদিন ঘুমাইনি। অনেকক্ষণ পেটের খিদায় এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়ি। অফিসে যাওয়ার আগে রাসেল আমার জন্য নাস্তা নিয়ে আসে। দরজা খুললে দেখে আমি ঘুমাচ্ছি। আমাকে আর ডাকলো না। নাস্তা রেখে লাইট অন করে চলে গেল। এই অন্ধকার কুটিরের এক কোণে ক্যামেরা লাগানো ছিল। মাঝে মাঝে লাইট অন করে দেখে আমাকে, আমি কি করছি। অনলাইন ক্যামেরা, আমাকে সে অফিসে বসেও দেখতে পারে। যখন আমার ঘুম ভাঙল, দেখি ঘরের লাইট অন আছে। মনে মনে একটু খুশি হলাম আলো দেখে। উঠে বসতেই সামনে খাবার দেখে আরও খুশি হলাম। মুখ আর হাত ধোয়ার কথা ভুলে গেছি। পাগলের মতো খেতে লাগলাম। ওইদিকে রাসেল ক্যামেরাতে সব দেখছে। মানুষের খিদে যখন লাগে তখন মানুষ সব ভুলে যায়। আমি কোনো দিন উপাস থাকিনি, তাই খিদে আমার সহ হয় না। এভাবে চলতে থাকে দিন। দিন পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর। জানি না কতদিন আমি এই ঘরে বন্দি। জানি না ওইদিকে মা বাবা কেমন আছে। তারা কি আমাকে একটিবারের জন্য খোঁজ করছে না? তারা কি জানে না তাদের মেয়ে কতটা কষ্টে আছে? এখন আমাকে দেখলে কেউ চিনতে পারবে না আমি কে লাবণ্য না অন্য কেউ। গায়ের রং ফর্সার পরিবর্তে কালো হয়ে গেছে। চুলগুলো জট বেঁধে গেছে। চোখের নিচে কালি। শরীর শুকিয়ে আধা হয়ে গেছে। শরীর অনেকটা দুর্বল। আনুমানিক বলছি, মনে হয় 3 বছর আমি এই ঘরে বন্দি। প্রতিশোধের নেশায় মানুষ যে এমনও করতে পারে সেটা রাসেলকে দেখলে বোঝা যায়। রাতের খাবার দিতে আসে রাসেল। তাকে দেখে আমি বললাম, আর কত বছর আমাকে শাস্তি দেবেন? তার চেয়ে ভালো খাবারে বিষ মিশিয়ে দিন, সেটা খেয়ে না হয় নিজের জীবনটা শেষ করে দেই। রাসেল বলে, এত সহজে তো সব কিছু শেষ হবার নয়, আরও যে বাকি আছে। আমি বললাম, বিনা দোষে আপনি আমাকে শাস্তি দিচ্ছেন, এটা কি অন্যায় না? আমার বাবা একজন বিচারক ছিলেন। সাক্ষী প্রমাণ সব কিছু দেখে আসামিকে শাস্তি দেয়। সেখানে কে দোষী কে নির্দোষ সেটা দেখার দায়িত্ব আমার বাবার ছিল না।
এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনার আদালতে আমার মতো নির্দোষকে শাস্তি দেওয়া কি উচিত? আমি আপনার রায় শুনতে চাই। উত্তর দিন। যদি আপনার বিচারে আমার বাবা অন্যায় করে থাকে, তাহলে আপনি যা করছেন আমার সাথে সেটাকে কি বলা যায়? সেটা কি অন্যায় না? একটা মেয়ে স্বামীর ঘরে কত স্বপ্ন নিয়ে আসে, সুখে শান্তিতে সংসার করবে বলে। সেই একই স্বপ্ন আমিও দেখেছি। আমার কপালের সংসার, স্বামীর সুখ কিছুই জুটল না। কেন বলতে পারেন? বিয়ে হয়ে এসেছি বটে, স্বামীর ভালোবাসা একদিনের জন্যও পাইনি। কি দোষ আমার বলতে পারেন? বিনা দোষে অন্ধকার কুটিরে বন্দিনী আছি। বাহিরের আলো কেমন তাও দেখতে পারছি না। এটা কি আমার প্রাপ্য? জানতে চাই আপনার আদালত আপনার বিচারে কি বলে। রাসেল মাথা নিচু করে শুনে যাচ্ছে, কোনো প্রত্যুত্তর করল না। আমি বললাম, জানি এর কোনো উত্তর নেই, আপনি এখন আসতে পারেন। দয়া করে আমাকে একা থাকতে দিন। রাসেল দাঁড়ালো না, দরজা লাগিয়ে চলে গেল। তবে লাইট অন করে গেছে, যাতে করে আমি খাবারটা খেতে পারি। মনে হয় আমার কথাগুলো ওর ইগোতে লেগেছে, সেটা ওর চুপ থাকাটাই বলে দিচ্ছে। আমি চুপচাপ খাবার খেয়ে শুয়ে পড়লাম। শরীর দুর্বল হওয়ার কারণে তাড়াতাড়ি ঘুম চলে এলো। ওইদিকে রাসেল আমার কথাগুলো ভাবতে ভাবতে অনেক ড্রিঙ্ক করে ফেলে। তাতে করে ওর পুরুষত্ব জেগে ওঠে, যৌন চাহিদা ওর মাথা জাগার দিয়ে ওঠে। মনে মনে আমাকে কামনা করছে সে। কিন্তু ততদিনে আমার রূপ যৌবন সব মাটি হয়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই। এদিকে রাসেলের নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তাই ছুটে আসে আমার কাছে। কোনো রকম তিনতলায় এসে ঘরের দরজা খোলে, লাইট অন করে দেখে আমি ঘুমিয়ে আছি। তারপর ধীরে ধীরে আমার কাছে আসে, কয়েকবার ডাকে, কিন্তু আমি সাড়া দেইনি, কারণ আমি গভীর ঘুমে মগ্ন। রাসেল আমার পাশে বসে, এরপর আমাকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। এতে করে আমার ঘুম ভেঙে যায়। লাইটের আলোতে রাসেলকে দেখতে পেয়ে প্রথমে চমকে উঠি, তারপর বাধা দেই। আমি এখন শারীরিক ও মানসিকভাবে দুর্বল। আমার শরীরে এতটুকু শক্তি নেই ওর সাথে সঙ্গম করার। কিন্তু রাসেলের সাথে আমি পেরে উঠছি না। ও এতটাই মদ্যপান করেছে, ওর কোনো হোশ নেই। রাসেল বলে, কেন বাধা দিচ্ছ? আমার খুব ইচ্ছে করছে আজ তোমাকে আদর করতে। প্লিজ বাধা দিও না। কিন্তু আমি যে পারছি না, সেটা ও দেখতে পারছে না। আমার বাধা অমান্য করে জোরপূর্বক আমার সাথে সহবাসে লিপ্ত হয়। আমার চিৎকার, চোখের পানি, কোনো কিছুই ওর চোখে পড়েনি। আমি অনুরোধ করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। রাসেল একসময় ক্লান্ত হয়ে আমার পাশে শুয়ে পড়ে, সেখানেই ঘুমিয়ে পড়ে। আমি ওই অবস্থায় কান্না করতে করতে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙতেই দেখি রাসেল এখনও ঘুমাচ্ছে আমার পাশে। আমি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু পারছি না। এমনিতে শরীর দুর্বল, তার উপর শারীরিক নির্যাতন, পুরো শরীর ব্যথা হয়ে গেছে। আমি আর পারছি না। আল্লাহ কেন আমাকে মরণ দেয় না? দুপুরের দিকে রাসেলের ঘুম ভাঙল, চারিপাশে চোখ বুলিয়ে চমকে যায়। রাতে তো রুমে ছিল, তাহলে এখানে কখন এলো? ঝটপট উঠে বসে, তারপর আমার দিকে তাকায়। আমি বললাম, মানসিক যন্ত্রণা দিয়েও কি শান্তি পাননি? এখন শারীরিক নির্যাতন করতে শুরু করেছেন? আমার কথায় এমনকি নিজের শরীরের দিকে তাকিয়ে বুঝতে পারলো আমি যা বলছি সব সত্যি। কারণ ওর শরীরের কাপড় ঠিক ছিল না। তাড়াতাড়ি করে গায়ের কাপড় ঠিক করে বলে, সরি সরি, আসলে কাল মনে হয় মদ্যপান একটু বেশি হয়ে গেছে। এই বলে আর দাঁড়ালো না, সোজা বেরিয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে আমার জন্য খাবার নিয়ে আসে। খাবার দিয়ে কোনো কথা বলেনি, অফিসে চলে গেল। এভাবে 2 মাস কেটে গেল। এর মাঝে আর কিছু হলো না। একদিন আমার বমি হলো, খাবার কেমন যেন গন্ধ, মুখে দিলেই বমি আসে। 1 সপ্তাহ এইভাবে চলে, কিছুই বুঝতে পারছি না। মনে মনে ভাবলাম, হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না, তাই এমন হচ্ছে, এমনি ঠিক হয়ে যাবে। একদিন রাসেল দুপুরের খাবার নিয়ে আসে, আমাকে বলে খেতে বসো। আমি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই মাথা ঘুরে পড়ে যাব, ঠিক তখনই রাসেল আমাকে ধরে ফেলে। ভাগ্যিস তখনও রাসেল যায়নি। আমাকে বলে, কি হয়েছে তোমার? আমি বললাম, জানি না, হয়তো মারা যাব। রাসেল বলে, বাজে কথা কম বলো, ওকে? এখন এখানে থাকা ঠিক হবে না, তোমাকে ডাক্তার দেখাবো, চলো। আমি বললাম, মরে গেলেও যাব না এখান থেকে। রাসেল বলে, এমনি না যেতে চাইলে জোর করে নিয়ে যাব। এই বলে আমাকে পাজা কোলে করে ওর রুমে নিয়ে যায়। তারপর আমাকে খাটে শুইয়ে দেয়। ডাক্তারকে